Dear students, hope you are keeping well and you are staying your homes with your studies. I came to know that you are passing your holidays with different kinds of indoor games. But being disappointed, I have to say that you have to be attend in your different online classes. Our honorable principal has arranged online classes on different subjects. As an English teacher, I am going to deliver a speech on English. You know well that our syllabus is divided into 3 parts named M. Lasan Muhammad Abdul Salam, M. Moshir Rahman, and myself, Sadir Rahman by name. I am going to take the class on English grammar named transformation of sentence, especially voice. You know, transformation sentence is classified into a few parts like assertive to negative, negative to affirmative, assertive or affirmative to imperative, affirmative to exclamatory, simple, complex, compound, comparison of degree, comparison of adjective or degree, and voice. Now, I have to discuss about voice. Besides, many of you have said that it will be good if I say in Bangla. So this is why I am to discuss or I am to take the class in Bangla. তোমরা জানো ভয়েস কি? ভয়েস মানে বাচ্য, আর এর ভাগ হচ্ছে 2 ভাগে বিভক্ত, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তোমরা পূর্বের ক্লাসগুলোতে এই ক্লাসিফিকেশন, ডেফিনেশন এগুলো ভালোভাবে জেনেছো, তবে আমরা মূলত আজকে চেঞ্জিং যেটা সেটাই করব। আর এটা জানো, চেঞ্জিং অর্থাৎ এখানে মিনিং চেঞ্জ ছাড়া, উইদাউট মিনিং, উই হ্যাভ টু চেঞ্জ দ্য সেন্টেন্সেস উইদাউট মিনিং, অর্থাৎ পরিবর্তন, অর্থাৎ অর্থের পরিবর্তন হবে না। সেখানে প্রথমে আমরা যদি করতে চাই যে জিনিসটা, তাহলে প্রথমে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, সর্বপ্রথম তোমাদেরকে টেন্সের স্ট্রাকচার সমূহ ভালোভাবে জানতে হবে। যেহেতু পূর্বের ক্লাসগুলোতে স্ট্রাকচার সমূহ তোমরা জেনেছো, তারপর প্রয়োজনে আমি সেগুলো হয়তোবা ব্যবহার করব। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 যেটাকে আমরা বলি প্লাস অবজেক্ট, তেমনি প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 অর্থাৎ মূল ভাবে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এইভাবে আমরা প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার আমি আশা করি তোমরা জানো। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে, শর্টকাট অর্থাৎ সহজে করতে হলে আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সাহায্যকারী ভাব অর্থাৎ সাহায্যকারী ভাব, হেল্পিং ভাব, বিভাব এগুলো আমাদের প্রয়োজন হয়। সেগুলো যদি আমরা এক নজরে দেখি নিই বা চিনে নিই তাহলে আমাদের পক্ষে সহজ হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট যদি আমরা লিখি, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট যদি লিখি আমি ছোট করে লিখলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট লিখলে প্রথমে কি দেওয়া যায়, এম, ইজ, আর, এগুলো আমাদের প্যাসিভ ফর্মে। অর্থাৎ তোমরা হেডিংটা লিখে নিতে পারো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ব্যবহৃত সাহায্যকারী ভাবগুলো টেন্স অনুযায়ী নিচে দেওয়া হলো। তেমনি প্রেজেন্ট ইনডিফিনাইট এম, ইজ, আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট ইনডিফিনাইটে ওয়াজ, ওয়ার, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ওয়ার বিং, পাস্ট পারফেক্টে হ্যাড বিন। তেমনি ফিউচার ইনডিফিনাইটে শ্যাল বি, উইল বি, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ।
আমরা দেখলাম প্রত্যেকটা টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করলাম না, মূলত এটা ভয়েসে ব্যবহার নেই তেমন, এই জন্য আমরা এটা নিয়ে আর তেমন কথা বলতেও চাচ্ছি না। তবে সর্বপ্রথম যখন আমরা ভার্বগুলো জানা হয়ে গেল, আমাদের সাহায্যকারী ভার্বগুলো জানা হয়ে গেল, তখন আমরা বিভিন্ন ভাগ আছে, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভয়েস করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস করতে হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করতে হয়। তো সেখানে যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভয়েস করি, তা আমরা একটা মৌলিক স্ট্রাকচার লিখতে পারি। স্ট্রাকচারটা কি? প্রদত্ত একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটাকে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে নিয়ে যেতে হবে। তাই আমরা স্ট্রাকচারটা এইভাবে বলতে পারি: প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম প্লাস টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অতিরিক্ত অংশ যদি থাকে, অতিরিক্ত অংশ প্লাস বাই অবলিক আদার প্রিপোজিশন প্লাস সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম। অর্থাৎ তোমাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর this structure. You know well that practice makes a man perfect. This is why you have to practice again and again. বারবার যদি তুমি প্র্যাকটিস করো তাহলে স্ট্রাকচারটা তোমার মুখস্থ হয়ে যাবে এবং এই স্ট্রাকচারের আলোকেই তুমি যত অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ যে ধরনের সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা সহজেই প্র্যাকটিস করতে পারবো। এই ধরনের আমি যদি একটা সেন্টেন্স লিখি, যদি বলি দ্য ওল্ড ফিশারম্যান ওয়্যার ক্যাচিং ফিশ ইন দ্য রিভার with net and boat, ভালো করে খেয়াল রাখতে হবে। the old fishermen were catching fish in the river with net and boat। তাহলে আমরা বলেছি প্রদত্ত সেন্টেন্স থেকে অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম। তাহলে তোমাকে সর্বপ্রথম ফার্স্ট we have to find out the object. What is the object in the sentence? এখানে আমরা দেখেছি catching fish in the river with net and boat। অবজেক্ট সিদ্ধ হলে আমাকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওই সেন্টেন্সে মূল ভার্ব খুঁজে বেড়াতে হবে। মূল ভার্বটা খুঁজে পাওয়ার পরে মূল ভার্বের পরে যে অংশটুকু থাকবে সেখান থেকে খুঁজতে হবে। এবার মূল ভার্বের পরে যে কোনো ওয়ার্ড থাকলেই কিন্তু সেটাকে অবজেক্ট বলা যাবে না। যদি আমি বলি হি ইজ এ টিচার, তাহলে তুমি এই টিচারটাকে অবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারো না। অথবা হি ইজ হ্যাপি, এখানে হ্যাপিটাকে অবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারো না, কারণ আমরা জানি অবজেক্ট হতে হলে অবশ্যই সেই ওয়ার্ডটাকে নাউন অথবা প্রোনাউন এই পার্টস অফ স্পিচে হতে হবে। যতক্ষণ পর্যন্ত সে নাউন অথবা প্রোনাউন এই পার্টস অফ স্পিচ না হয় ততক্ষণ পর্যন্ত সে অবজেক্ট হয় না। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার উইথ নেট অ্যান্ড বোট। আরেকটা বিষয় মনে রাখতে হবে, অবজেক্ট দুই ধরনের হয়, একটা পার্সোনাল অবজেক্ট, একটা ইম্পার্সোনাল অবজেক্ট। তো সেটা সহজে দেখলে চিনা যায়। তো এখানে ক্যাচিং বলা আছে ভার্ব, ভার্বের পরে আমার আছে ফিশ ইন দ্য রিভার উইথ নেট অ্যান্ড বোট। তাহলে এখানে আমি ক্যাচিং এর পরে অবজেক্ট হিসেবে যদি তুমি খুঁজে বেড়াও ফিশ ধরতে পারো নাকি ইন দ্য রিভার ধরবা নাকি উইথ নেট অ্যান্ড বোট ধরবা, এটা তোমাকে জানতে হবে, কারণ এখানে একমাত্র ফিশই হচ্ছে আমাদের নাউন ফর্ম। আর ইন দ্য রিভার এটা একটা অ্যাডভার্ব, উইথ নেট অ্যান্ড বোট প্রিপোজিশন, অর্থাৎ কোনো নাউনের পূর্বে যদি আবার প্রিপোজিশন থাকে সেটা আবার অবজেক্ট হিসেবে গ্রহণযোগ্য আসছে না। এখানে আমরা অবজেক্ট হিসেবে ফিশটাকে ধরতে পারি। তাহলে প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম, তাহলে ফিশের সাবজেক্ট ফর্ম আমরা জানি নাউন ফর্ম, এর সাবজেক্ট ফর্ম ফিশই হয়। তাহলে ফিশ তখন আমাদের ছিল দ্য ওল্ড ম্যান ওয়্যার, অর্থাৎ দ্য ওল্ড ফিশারম্যান ওয়্যার। এখানে ফিশারম্যান শব্দটা প্লুরাল নাম্বার ছিল, যার ফলে আমরা ওয়্যার বসাইছি। এবার আমরা জানি টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বলেছি টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তো সেই ক্ষেত্রে আমাদের ফিশটা যখন আমাদের অবজেক্ট হিসেবে চলে অবজেক্টটা সাবজেক্টে আসবে, তাহলে ফিশ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে আমরা এখানে লিখবো টেন্স অনুযায়ী ওয়াজ বিন, কিন্তু সেন্টেন্সে ছিল আমার ওয়্যার, কেননা ওখানে ওই সাবজেক্টটা ছিল আমার প্লুরাল ফর্মে আর এখানে অবজেক্টটা চলে আসলো আমার সিঙ্গুলার ফর্মে, যার ফলে লিখবো ফিশ ওয়াজ বিন। এইবার বলা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তো মূল ভার্ব আবার ছিল ক্যাচিং, সেক্ষেত্রে কট। তাহলে ফিশ ওয়াজ বিন কট। এইবার বলা হচ্ছে সেন্টেন্সে যদি অতিরিক্ত অংশ থাকে, তা আমরা অলরেডি দেখেছি আমরা ইন দ্য রিভার উইথ নেট অ্যান্ড বোট, এই কথাটা আমরা পাস্ট পার্টিসিপলের পরেও দিতে পারি কিংবা একেবারে সেন্টেন্সের শেষেও দিতে পারি। তাহলে ফিশ ওয়াজ বিং কট ইন দ্য রিভার উইথ নেট অ্যান্ড বোট প্লাস বাই অবলিক আদার প্রিপোজিশন বলা হয়েছে। তাহলে বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট ফর্ম, অর্থাৎ দ্য ওল্ড ফিশারম্যান।
আমাদের, তাহলে এই প্রথম স্ট্রাকচারে এটা শেষ হয়ে গেল। এই যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, একটি স্ট্রাকচার আমরা মূলত এবার যে ধরনের সেন্টেন্স আসুক না কেন আমরা কমপ্লিট করতে পারবো। এমন অনেক সময় বলা হয় যে আমাদের বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আলাদা আলাদা করে সেন্টেন্স না বুঝিয়ে আমি একটা স্ট্রাকচারের আলোকে সমস্ত স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি, বা সমস্ত স্ট্রাকচারে ভয়েসটা আমরা তৈরি করে নিতে পারি। যেমন এবার তোমাকে যদি বলা হয় হি লাইকস হিম, এই সেন্টেন্সে যদি আমরা দিই তাহলে ওটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে একই ধরনের, তাহলে হিমের সাবজেক্ট ফর্ম আমরা জানি হি, তাহলে হি এবার টেন্স পারসন নাম্বার অনুযায়ী এটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা লিখেছি am is are, তাহলে হি ইজ, তারপর লাইক এর পাস্ট পার্টিসিপল আমরা জানি লাইক, the লাইক বাই, তারপরে কি হচ্ছে যদি she দেয়া থাকে সাবজেক্ট she likes him, তাহলে he is liked by her। বোঝা গেল? এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে ক্লোজ করলাম। এবং অবজেক্ট ছাড়া আমরা বলেছি অতিরিক্ত অংশ যদি আমাদের থাকে, যেমন অনেকে বলতে পারে হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন, এখানে কিন্তু আমাদের দুইটা অবজেক্ট আছে, একটা পার্সোনাল অবজেক্ট, একটা ইম্পার্সোনাল অবজেক্ট। তোমার এই সমস্ত বিষয়গুলো কখনো খেয়াল করার দরকার নেই। আমরা শুধু সেন্টেন্সে দেখবো সাবজেক্ট পাচ্ছি কিনা, ভার্ব পাচ্ছি কিনা, অবজেক্ট পাচ্ছি কিনা, আর বাকি অংশগুলোকে সব আমরা অতিরিক্ত অংশ হিসেবে ধরে নেব। তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের পার্সোনাল অবজেক্টটাকে সাবজেক্ট করলে সুবিধা হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পার্সোনাল অবজেক্টটাকে সাবজেক্ট বানালে সুবিধা হয়। এটা মনে রাখতে হবে। পার্সোনাল অর্থাৎ অ্যাফার্মেটিভ, প্রথমটা অ্যাফার্মেটিভ পার্সোনাল অ্যাফার্মেটিভ, আর ওদিকে ইম্পার্সোনাল ইম্পারেটিভ, ওখানে আই আছে এবং ইম্পার্সোনালের আই, ইম্পারেটিভে আই, এটা একটু মনে রাখলে সহজ হয়। এবার আমরা এই সেন্স আমরা করতে যাই, আমরা বলতে পারি they saw a flying bird, they saw a flying bird, তাহলে এখানে আমরা কিন্তু পার্টিসিপল ব্যবহার করেছি ফ্লাইং বার্ড। হয়তো ভাববা যে এটা একটা অন্য একটা স্ট্রাকচার করা যায় কিনা, দরকার নেই। আমরা এখানে অবজেক্ট খুঁজে পাচ্ছি। আরেকটা বিষয় মনে রাখতে হবে, কোনো সেন্টেন্সের মানে কোনো শব্দের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল থেকে শুরু হয়ে যায় অবজেক্ট। এখানে তুমি নির্দ্বিধায় চোখ বুঝে সেটাকে অবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারো। অন্যান্য জায়গায় আমাদের অনেক সময় অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, এখানে আর সেটা প্রয়োজন পড়ে না। তাহলে আমি লিখতে পারি যেহেতু দে স এ ফ্লাইং বার্ড, তাহলে এ ফ্লাইং বার্ড ওয়াজ সিন বাই দেম। আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স চলে গেল। এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এই অংশটুকু গেল। আমরা জানি সাধারণ ভার্ব দিয়ে, আমরা ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট নন ফাইনাইট, তার আবার প্রধান দুইটা প্রিন্সিপাল অক্সিলারি। এইগুলো মূলত সব অক্সিলারি ভার্বের আলোকে আমরা আলোচনা করলাম। এবং অনেক সময় আমরা দেখতে পাই যে অবজেক্ট, আমরা বলেছি অবজেক্ট হতে হলে তাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। তাকে আমরা বলি ওয়াসি প্যাসিভ। ওয়াসি প্যাসিভ মানে অর্ধ প্যাসিভ, অর্থাৎ প্রায় প্যাসিভের মতো। যেমন বলা হলো পটেটো সেলস চিপ, আলু সস্তায় বিক্রি হয়। আমরা ইতিমধ্যে তোমাদের বলেছি যে কোনো পার্টস অফ স্পিচ, কোন অবজেক্ট হতে হলে তাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হয়। তাহলে এখানে আমরা দেখছি পটেটো সেলস চিপ, অর্থাৎ চিপ, চিপ কথাটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলো কোয়াসিপ্যাসিভ যদি আমরা অর্থ করি আলু সস্তায় বিক্রি হয়, অর্থাৎ আলু কিন্তু নিজে বিক্রি হচ্ছে না, তা বিক্রি করা হয়, অর্থাৎ গঠনের দিক থেকে অ্যাক্টিভ, অর্থের দিক থেকে প্যাসিভ। এই ধরনের হলে আমাদের সবসময় সাবজেক্ট থেকে যাবে। তাহলে আমরা বলতে পারি স্ট্রাকচার অনুযায়ী পটেটো ইজ সোল্ড চিপ, অর্থাৎ স্ট্রাকচার এরকম সাবজেক্ট ইজ সাবজেক্ট প্লাস টেন্স পারসন নাম্বার অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অ্যাডজেক্টিভ, এই ধরনের। ওকে, no more today. The next class will be in the next class. Be wait.